দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। ফেসবুকে আমাকে আজকে সারাদিন বহু দর্শক বলেছে, মাসুম ভাই আপনি এত ভদ্র মানুষ কেন, একটু গালাগাল শেখেন, বেশি করে গালাগাল করেন। যারা আমার ফেসবুকে আছেন আমি দেখেছেন যে আজকে কয়েকটা পোস্টে একটু গালাগালির চেষ্টা করেছি। ইলিয়াসকে একটু ফোন দিয়ে গালাগালি শিখতে হবে আমার। ওকে রাতে দেখি ফোন দিয়ে ওর থেকে কিছু গালাগালি শিখবো, আর পিনাকিদারের ফোন দিয়ে কিছু আধুনিক শব্দ শেখার চেষ্টা করব। দর্শক, আজকে যদি আমি একটু গালাগালি করি আমাকে ক্ষমা করবেন, কারণ আমার প্রিয় ভাই ওসমান হাদির একটা বক্তব্য মনে আছে, ডট ডট সিরিয়া মিরিয়া মনে আছে আপনাদের? তো ওসমান হাদির সেই সিরিয়া মিরিয়া শব্দগুলি আজকে ব্যবহার করব, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আজকে কোন দলের বিরুদ্ধে বলবো, কি বলবো, হয়তোবা কথার মধ্যে অনেক কিছু এলোমেলো হতে পারে, ক্ষমা করবেন, কারণ মেজাজ খুব খারাপ আছে। আমি যে দলটাকে ভালোবাসি বা যে দলটার জন্য গত 15-16 বছর লড়াই করেছি, দেশ ছেড়েছি, সব হারিয়েছি, তাদের অ্যাক্টিভিটিস আমার কাছে ভালো লাগছে না। তারা দেশের পক্ষে দাঁড়াচ্ছে নাকি ক্ষমতার প্রশ্নে ওপারের পক্ষে দাঁড়াচ্ছে, সেটা নিয়ে আমি একটু টালমাটাল অবস্থায় আছি। ইউনূস সরকার কি করছেন? যে ইউনূসকে আমরা নোবেল প্রাপ্তির পর মাথায় তুলেছিলাম এবং মনে করেছিলাম বাংলাদেশের সবচেয়ে যোগ্য একজন ব্যক্তি, তার পারফরমেন্সে আমরা হতাশ। যেসব ব্যক্তিরা ভায়াগ্রা খাইয়া ওইটা খাড়া করে, তাদেরকে বসাইছে উপদেষ্টা মন্ডলীর, একটারও খায় না। এখন ভায়াগ্রা খাইলেও কাজ হয় না, তেল মাখলেও কাজ হয় না। সেই লোকরা দেশ চালাবেন কি করে আমি জানি না। সরি, আজকে আমার ল্যাঙ্গুয়েজ একটু এদিকে দিক খুললে মাফ করে দিন। আগে আপনাদের কাছ থেকে ক্ষমা চাই, কারণ আমি এইসব ভাষায় অভ্যস্ত না, তো ক্ষমা করবেন। আজকে আমরা দেখলাম ইনকিলাব মঞ্চের পক্ষে বাংলাদেশের সকল জনগণ এক হয়েছে। আমার সবচেয়ে প্রিয় মানুষ মাহমুদুর রহমান, আমি যার রাজনৈতিক ভাবে বা সাংবাদিকতার ক্ষেত্রে যাকে আমি ফলো করি, আমার আদর্শ যার ভালো লাগে, সে মাহমুদুর রহমানের অসাধারণ বক্তব্যে পুরো দেশ উজ্জীবিত হয়েছে। আমি এনসিপি সবার সমালোচনা করলেও একটা ছেলের ব্যাপারে একটু রয়েসই করি, তার নাম হলো হাসনাত আব্দুল্লাহ। কারণ দেশপ্রেমে উজ্জীবিত এক যুবক, বাকি তার সব খারাপ হোক, কিন্তু তার মধ্যে যে দেশপ্রেম আছে ওইটা আমার ভালো লাগে। আমি সাদেককে শিবির করার পরও পছন্দ করি, কারণ তার মধ্যে দেশপ্রেম আছে এবং তিনি বোঝেন। কারণ এই জুলাইকে নেপথ্যে তিনি অনেক বড় কিছু উপহার দিয়েছিলেন। এখন অনেকেই আমার দলের লোক বা বাইরের দল মনে করেন শিবির তো কি বেশি কিছু ক্রেডিট দিলে সমস্যা। ইদানিং সোশ্যাল মিডিয়া দেখি সাদেক ক্যাম্প এবং ঝুমাকে নিয়ে একটা গর্ধবের দল খুব উঠে পড়ে লেগেছে। আমি আপনাদের বলি, যারা ঝুমা এবং সাদেককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার চেষ্টা করছেন বা কিছু বলে বিতর্ক সৃষ্টি করছেন, দিন শেষে দেখেন কমেন্টের আপনাদের অবস্থাটা কি। যারা মানুষের পারসেপশন না বোঝেন, মানুষের অবস্থা না বোঝেন, মানুষের বিচার বিবেচনা না বোঝেন, সমর্থন না বোঝেন, তাদের বক্তব্যের আসলে প্রয়োজন নেই। অনেকে প্রশ্ন করবেন আমি কোথায়। আমি আসলে একটা সফরের মধ্যে আছি, যে কারণে এক এক সময় দেখবেন আলো কম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, হয়তো ভিডিওর ক্ষেত্রে একটু জটিলতা হচ্ছে, ক্ষমা করবেন। সফরের মধ্যে থাকলে আমার এই প্রবলেম গুলো হয়। আমার নিজস্ব স্টুডিওর বাইরে আছে এখন। দর্শক, মূল খবরে আসে। ডাকসুর ভিপি সাদেককে স্পষ্ট করে তিনটি দাবি তুলে ধরেছে, তিনটি তফাৎ তুলে ধরেছে আজকের ইনকিলাব মঞ্চের সংহতি দিবসে। তার প্রথম দফাটি কি ছিল খেয়াল করবেন, দ্বিতীয় এবং তৃতীয়। এক, তিনি সারা দেশে আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিটি পাড়া মহল্লায় চিরুনি অভিযানের আবেদন করেছেন। কারা করবেন? আমাদের পুলিশ। আমাদের পুলিশ, এই যারা বসে আছেন তারা কারা? বিগত 16 বছর আওয়ামী লীগের সুবিধাভোগীরা। এই সরকার নতুন পুলিশ নিয়োগ দিয়েছে না। এই সরকারের আমলে কোন পুলিশের রদবদল ছাড়া, ধরেন নোয়াখালীটা কুমিল্লায়, কুমিল্লারটা কি বলে চিটং এরটা কুষ্টিয়া, এই তো ঘুরে ফিরে আওয়ামী লীগে রয়ে গেছে। আবার কিছু জুনিয়রকে এসপি করা হয়েছে। এর মধ্যে বিএনপি বা জামায়াতের কিছু লোক আছে। মূল ফ্রেমের লোকগুলো কোথায়? আওয়ামী লীগের। মাঠে যে কনস্টেবলরা আওয়ামী লীগ ধরবে বা কিছু করবে, তারা কারা? আওয়ামী লীগের নিয়োগ প্রাপ্ত। ধরেন আমাদের যে এজেন্সির লোকেরা, কারা? আওয়ামী লীগের নিয়োগ প্রাপ্ত। দিন শেষে আওয়ামী লীগ দেশে নাই, কিন্তু আওয়ামী লীগের সব লোকগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছে। প্রফেসর ইউনূস ক্ষমতায় বসার পর আমরা বারবারই বলেছি, আমাদের বিভিন্ন ফোরামের বৈঠকে বলেছি, রাষ্ট্রীয় ফোরামের বৈঠকে বলেছি, একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে আমরা বলেছি সাংবাদিক হিসেবে, যে নতুন করে লোক নেন। জুলাই বিপ্লবীদের মধ্য থেকে একটা গ্রুপকে আপনারা ইনক্লুড করেন, এদেরকে দ্রুত ট্রেনিং দেন, 6 মাসের ট্রেনিং দেন। তুরস্কের কথা দিয়ে আমি একাধিক লাইভ করেছি, তুরস্কের এক্সপার্টদের আমার লাইভে এনেছি, কিভাবে তুরস্ক বিপ্লবের পর দাঁড়িয়েছিল, কিভাবে সিরিয়া বিপ্লবের পর দাঁড়িয়ে গেছে।
কিন্তু বাংলাদেশ কোনোটা তোয়াক্কা করে না, বাংলাদেশ আমাদের কথা শুনবে না। ইউনূস শুনবে শুধু ওই একজনের কথা, আল্লাহ ভালো জানে তার কথা কে কি শোনে। আসেন দেখেন, ওসমান হাদিকে গুলি করা হলো হত্যার উদ্দেশ্যে। আসামিকে নিয়ে একটা চমৎকার গেম চলছে। ওই যে লন্ডনে বসে আছে কোন এক কি বলে, কি সাংবাদিক বলে তাকে, অনুসন্ধান সাংবাদিক নাকি গোরারান্ডা বলে, জোকার নাইম, জোকার নাইম। এই ভদ্রলোক প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছে ওখানে বসে। তার স্ট্রং সোর্স, বাপরে বাপ, তাকে অ্যাওয়ার্ড দিবেন কি, অস্কার দিবেন না নোবেল দিবেন আমার মাথায় ধরছে না। খুনি কখন পায়খানা করতে গেছে, কখন তারা টিস্যু ইউজ করছে, কখন তার বউর কাছে গিয়ে বউর একটা আদর করছে, খুনি কোন হোটেলে খাইছে, কয়টার বুলেট তার পিস্তলে ঢুকাইছে, কোন পয়েন্টে গুলি করতে গেছে, কিভাবে গুলি করতে গেছে, কি করছে, মানে খুনি প্রতি মুহূর্তের ডায়েরিতে লিখে লিখে সব ওই ব্যাটারে বলছে। বাংলাদেশে না, পৃথিবীতে এর চেয়ে বড় অনুসন্ধান রিপোর্টার আমার চোখে আর পড়ে নাই। শেষ পর্যন্ত তার ফলাফল কি দাঁড়ালো, খুনি ইন্ডিয়া চলে গেছে। প্রশ্ন হলো, খুনি যদি ইন্ডিয়া চলে যায়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, এসবি, এনএসআই, ডিজিএফআই, আমাদের সীমান্তের বিজিবির ভাইরা কি করছেন, কোন সীমান্ত দিয়ে পালাইছে, সেই সীমান্তে ওই সময় কে দায়িত্বে ছিল, তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে না কেন? যদি জোকার নাইনের তথ্য সঠিক হয়, তাহলে এটার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন, আইনের আওতায় আনেন, এবং তারা খুনিদেরকে সমর্থন দেওয়ার অভিযোগে তারা খুনিদের সমর্থনকারী হিসাবে আটকে যাবে। আর যদি মিথ্যে হয়, আমি ধরে নিচ্ছি এটি মিথ্যে, কারণ জোকার নাইন বিশেষ একটি গ্রুপের পারপাস সার্ভ করছে। আমাদের এজেন্সির মধ্যে ফ্যাসিস্টদের দোসররা বসে আছে, তারা কয়েকজনকে তৈরি করেছে। এর মধ্যে জোকার নাইন, প্রবাসে থাকা বেশ কয়েকজনকে তারা অর্থ দিয়ে পালে। প্রতি মুহূর্তে আমাদের এই এজেন্সিগুলো আমাদের তথ্য দেয়, আমরা কিন্তু তাদের তথ্যগুলোকে যাচাই বাছাই প্রমাণ ছাড়া কখনোই প্রচার করি না। মনে করবেন না তারা ওখানে বসে পাচ্ছে, আমাদেরকেও দিচ্ছে, কিন্তু আমরা এই কান দিয়ে শুনি, এই কান দিয়ে ফেলে দিই, কারণ আমরা নিজেরা সাংবাদিকতা করি তো, দীর্ঘদিন প্রায় 25 বছর সাংবাদিকতা করছি। অনেক দিনই যাচাই বাছাই করে আমরা বুঝি যে তারা আমাদেরকে কিভাবে ডিকটেশন করছে বা আমাদের কিভাবে ভুল দিকে নিতে যাচ্ছে। আপাত দৃষ্টিতে জোকার নাইন প্রমাণ করতে চেয়েছে কি, অপরাধী দেশের বাইরে চলে গেছে, এবার নাকে তেল দিয়ে ঘুমাও, বাস শেষ। এটি ছিল তার গেম। তিনি কখনো বিএনপি সাজেন, কখনো জামাত সাজেন, কখনো সাদেক কায়েমের পক্ষে, কখনো বিএনপির পক্ষে। এটা তার গেম। তিনি যা কিছু করেন এটার জন্য, যেখান থেকে তাকে টাকা দেওয়া হয় সেখানের উদ্দেশ্যে তিনি কাজটা করেন। কিন্তু বাংলাদেশের মানুষ ইদানিং তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক আলোচনা করে। এই ভদ্রলোককে আমি কখনো সাংবাদিক হিসেবে চিনতামও না, জানতামও না, সাংবাদিক হিসেবে তার কোনো বড় উল্লেখযোগ্য কাজ আমার চোখে পড়েনি। আমি দেশে কাজ করেছি, আন্তর্জাতিকভাবে কাজ করেছি, ইন্টারন্যাশনাল গণমাধ্যমে কাজ করেছি, দেশের একদম গুরুত্বপূর্ণ প্রধান সারির প্রথম হওয়া 3টি টেলিভিশনে কাজ করেছি। শুধু সাংবাদিকতা, আমি নিউজ এডিটরও ছিলাম। চ্যানেলের নিউজ এডিটর বোঝেন তো, একটা চ্যানেলের নিউজ টিমকে চালায় যিনি। কিন্তু এই ভদ্রলোক হঠাৎ করে বাংলাদেশের কোনো বড় অনুসন্ধান রিপোর্টার হলেন, কিভাবে হলেন আমি জানি না, তার কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ধারণা করছি খুনি দেশে আছে, পরিকল্পনাকারী দেশে আছে, এবং তাদের বাঁচাবার জন্য তাকে মাঠে নামানো হয়েছে এবং কৌশলে বলে দেওয়া হচ্ছে তিনি ভারতে চলে গেছেন, যাতে তাকে আর না খোঁজে। নাম্বার 1 শেষ। নাম্বার 2, সাদেক কায়েম আজকে ডাকসু থেকে বা ডাকসুর পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিল বা সচিবালয় ঘেরাও কর্মসূচি করেছে, এটা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় খবর। এবং সচিবালয়ে ঢুকে তিনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বাধ্য করেছেন সাংবাদিক সম্মেলন তার পাশে দাঁড় করাতে। আমাদের দলের ভাইয়েরা এটাকে নিয়ে সমালোচনা করছেন, কেন তিনি তার পাশে দাঁড় করিয়ে বক্তব্যটা দিয়েছেন। এইটার জন্য মুরদ লাগে, কলিজা। সাদেক কায়েম যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পাশে দাঁড় করে রাখছে, সে যে শখে দাঁড়ায় নাই, বুঝছেন? তার চেহারা দেখছেন, চোরের মতো হয়ে গেছে। তার চেহারাটা ভালো করে দেখেন, তার চেহারা ভেঙে চুরমার হয়ে গেছে। তিনি আজকে 15 মাস ধরে এই দেশের উপদেষ্টার পদে বসে আজকে তিনি পুরোপুরি তার চেহারার মাধ্যমে প্রমাণ করেছে তিনি একজন ব্যর্থ লোক, তিনি একজন জঘন্য, বা তিনি রাষ্ট্রের জন্য একজন কি বলবো পরিত্যক্ত লোক, এবং পুরোপুরি জোকার হয়ে গেছেন তিনি আজকে দেশবাসীর কাছে। মিস্টার জাহাঙ্গীর উদ্দেশ্যে বলছি, সাদেককে আমরা 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং আইন, এবং এই 3 জনকে শর্ত দিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে যদি হাদির খুনিরা, পরিকল্পনাকারী
এবং বাস্তবায়নকারী সম্পৃক্ত যারা আছেন, তাদেরকে রক্ষা যারা আছেন, এবং কালচারাল ফ্যাসিস্টদের যে নতুন মিশন শুরু হয়েছে তাদের সবার শনাক্ত করে যদি বিচারের আওতায় না আনা হয়, এই 3 জনকে 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, অথবা তারা কঠিন কর্মসূচিতে যাবে। এবং যার প্রধান যে ব্যক্তি অভিযুক্ত, মিস্টার বলে কি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পাশে দাঁড় করিয়ে তার শিক্ষাটা তাকে দিয়ে দিয়েছে। এটাকে আমি পুরোপুরি পজিটিভ অর্থে নিচ্ছি। সাদিক কায়েমরা পারবে, সে যেই দলেরই হোক। এই যুবকদেরকে আমি বিশ্বাস করি, কারণ জুলাইতে বিপ্লবের মাধ্যমে হাসিনাকে যারা তাড়িয়েছে তারা আমরা তখন দল দেখি নাই। আমরা বলছি হাসিনা যাক, এই বিএনপি বলছে প্রয়োজনে যেই আসুক 10 বছর ক্ষমতা থাকুক, শুধু হাসিনা না থাকুক। আজকে সব দলের ক্ষমতা যাওয়ার জন্য লোভ বেড়ে গেছে। আজকে সব দল দিল্লিকে খুশি করতে চায়। আজকে যে এই যে হাদিকে নিয়ে সংহতিটা হলো, প্রোগ্রামে সব পক্ষের লোক আসলো, আমার চোখে পড়েনি আমার দলের কাউকে। আমি লজ্জিত, আমি কষ্ট পেয়েছি এই কারণে। আমার দলের লোকরা আসে নাই। কেন আসে নাই? কয়েকটা প্রশ্ন তৈরি হয় না। যদি এসে থাকে আমাকে জানাবেন, কিন্তু আমি লাইভ ভিডিওতে তাদেরকে দেখিনি। আমি এনসিপি কে দেখেছি, আমি জামাত শিবিরকে দেখেছি, এবি পার্টিকে দেখেছি, আদার্স পার্টিগুলোকে দেখেছি, মাহমুদুর রহমানকে দেখেছি, দেখিনি আমার দলের লোকদের। আমার দলের লোকরা কি ভয় পেয়েছে যে দিল্লি অখুশি হবে? তারা ক্ষমতা মনে করছেন দিল্লি বসাবে? তাদেরকে বলি যে দিল্লি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারেনি, সেই দিল্লি কাউকে ক্ষমতায় বসাতে পারবে না, বলে রাখলাম। আগামী নির্বাচনে বারবার বলি না, বড় অঘটন আসবে, বি কেয়ারফুল। আজকের মানুষ জেগে উঠেছে, আজকে হাদিরা জীবন দিতে শিখেছে, আরো অজস্র হাদি শপথ নিয়েছে আজকে মাহমুদুর রহমানের সাথে। আজ ঢাকার রাজপথে মাহমুদুর রহমানের সাথে লক্ষ হাদি শপথ নিয়েছে, যারা নতুন করে দিল্লিকে খুশি করতে চান, যারা আওয়ামী সুরে কথা বলেন, যারা হাদির পক্ষের শক্তিকে বিভিন্ন অপশক্তির তকমা দিতে চান, যারা কি বলে আনিস আলমগীরের পক্ষে দাঁড়াচ্ছেন, মাসুদ কামালের পক্ষে দাঁড়াচ্ছেন, পান্নার পক্ষে দাঁড়াচ্ছেন, তুষারের পক্ষে দাঁড়াচ্ছেন, সেই সব আমার দলের লোকদের বলি, আমার দলটা না হলে আমার দল, বলছি আপনারা ভুল পথে হাঁটছেন। আপনারা ভুল পথে হাঁটছেন, জনগণের স্রোতের বিপরীতে চলে গেছে। এটার জন্য মাসুল দেবেন এবং দিতে থাকবেন। যে দলটি ক্ষমতায় আসবে, যে দলটিকে মানুষ ভালোবাসবে, বুকে আগলে রাখবে, যে দলটার জন্য 16 বছর অজস্র মানুষ জীবন দিয়েছে, সেই দলটির পারফরমেন্স আমরা হতাশ। জনগণ যা চাইছে তারা বিপরীতে দাঁড়াচ্ছে। তাদের ভয় একটাই, দিল্লি তো আমাদের ক্ষমতায় বসাবে। দিল্লির বিরুদ্ধে কাজ করছিল হাদি। ইনকিলাব মঞ্চ তৈরি হয়েছে দিল্লির ন্যারেটিভের বিরুদ্ধে, দিল্লির দখলদারিদের বিরুদ্ধে। তো তার পক্ষে কথা বলা যাবে না। পক্ষান্তরে কি হলো? দিল্লিকে এবং সেই দলটিকে এক পক্ষে নিয়ে গেল দেশের জনগণ। আজ মাহমুদুর রহমান শপথ পড়িয়েছেন কিভাবে? তার বক্তব্য শুনেছেন আপনারা? আজকে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শুনেছেন আপনারা? এবি পার্টির ফুয়াদ ভাইয়ের বক্তব্য শুনেছেন? সাদিক কায়েমের বক্তব্য শুনেছেন? এই বক্তব্যগুলো নতুন করে এক হাদির কারণে একটা মঞ্চে আবার উচ্চারিত হয়েছে, কিন্তু সেই মঞ্চে বাংলাদেশের সবচেয়ে বড় দলটি নেই। সেই দলটির নেতারা, কর্মীরা, অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়াতে ঝুমাকে নিয়ে ব্যস্ত। ঝুমা কেন এখানে, ঝুমা কেন ওখানে? সাদিক কায়েম এই করছে, সাদিক কায়েম ওই খুনির সাথে বসে চা খেয়েছে। আরে গর্ধবের দল, তোরা এইভাবে ডাকসু নির্বাচন সাদিক কায়েমের পিছিয়ে লেগে সাদিক কায়েমের 3 ডবল ভোট বেশি পাইয়ে দিয়েছিল। শিক্ষা হয় নাই, আফসোস। এইভাবে আমার দলটার ধ্বংস দেখবো ভাবতে পারি না। দর্শক, আমাদের 3 জন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কাজ বলেন যেটা বাংলাদেশের এই সময়ের জন্য আমরা গ্রহণ করতে পারি। আমাদের আইন উপদেষ্টাকে নিয়ে এত সমালোচনা, এত নির্লজ্জ কেন আসিফ ভাই আপনি? আমি তো আপনার খুব শ্রদ্ধা করি আসিফ ভাই, আমি আপনাকে বলি, আপনার না ক্ষমতার এত লোভ ছিল না। এত লোভ হলো কি করে? আপনি একজন ব্যর্থ মানুষ, তারপরে এই পদে আঁকড়ে আছেন। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তহিদ সাহেব পুরোপুরি ইন্ডিয়ান পরিকল্পনা বাস্তবায়ন করছেন, গুড। স্বরাষ্ট্র উপদেষ্টা বয়স হয়ে গেছে ভাই, আপনাকে এই পদে আর জনগণ দেখতে চায় না। আপনার নির্লজ্জের মতো থাইকেন নয়, বিদায় নিয়ে চলে যান। এই ব্যর্থতা ঘাড়ে নেন। আমাদের এজেন্সিগুলো এই সরকার আসার পর একটা তথ্য দিয়ে হেল্প করতে পেরেছে? পারেনি। আমাদের এজেন্সির কাজ হলো ওই যে লন্ডনে বসে আছে জোকার নাই,
তাকে কিছু গেমিং খেলার মতো কিছু জিনিস তৈরি করে দিয়ে ন্যারেটিভ তৈরি করতে চান। একটা ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তাকে অর্থ দেন, আর তারা নিজেদের মতো করে তাদের ইন্টেলিজেন্স ব্যবহার করে তাকে তথ্য দেন। এই রাষ্ট্রকে কিছু দেন না। আমাদের পুলিশের ভাইদের মধ্যে অনেকে যান প্রাণ দিয়ে কাজ করছেন, অনেকেই এসবির অনেকে আছেন যান প্রাণ দিয়ে কাজ করছেন, কিন্তু বড় বড় বসগুলো ওই ফ্যাসিস্টদের লোক। আমাদের ডিবির মধ্যে আমি চিনি, অনেককে চিনি, অনেকে না, ঢাকাতে বর্তমান পুলিশে কর্মরত প্রত্যেককে কম বেশি চিনি, তারাও আমাকে চেনেন। অনেক অফিসাররা যারা বিএনপি জামাত থেকে এসেছেন যান প্রাণ দিয়ে কাজ করছেন, কিন্তু তাদের মধ্যেও আমাদের ডিএমপি কমিশনার, আইজিপি, এরা রিটায়ার্ড পার্সনদেরকে দিয়ে পুলিশটাকে তারা নড়বড়ে করে ফেলেছেন। আমাদের পুলিশ জানে কখন কি হবে, কিন্তু কাজ করছে না অ্যাক্টিভলি অনেক পুলিশ। আওয়ামী লীগের পুলিশকে বলা হয়, কারণ হাদিকে নিয়ে যা কিছু হয়েছে, যদি জুলকার নাইন, দুঃখিত তার নামটা বলতে চাইনি, জোকার নাইন সব জানেন, তাহলে আমাদের এজেন্সি গুলো জানে না কেন? তিনি লন্ডনে বসে সব জানে, আমাদের ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি তারা কি করছেন তারা জানেন না কেন? এই প্রশ্ন আসে না? এই প্রশ্ন কার কাছে করবো? ইউনূস সরকার, ইউনূস সরকারের এতগুলো ব্যর্থ উপদেশের একটাকে সরিয়েছেন। ইউনূস সাহেবকে উদ্দেশ্য করে বলছি যে আপনি শেষ পর্যন্ত একেবারে দেয়ালের শেষ সীমানা গিয়ে দাঁড়াবেন, আপনার পাশে গিয়ে দাঁড়াবেন না, কারণ আপনি কারো দাবি রাখেন না। আপনার ভালো উদ্যোগ আছে, আপনি সাহসী কিছু বিষয় নিয়েছেন, আবার আপনি ভীতু লোক এটাও প্রমাণ করছেন। এই দেশে ভারতকে আবার নতুন করে যারা বাংলাদেশে স্টাবলিশ করতে চাইবে, তাদের জন্য কোনো ভালো বার্তা নেই, ভালো সংবাদ নেই। ওসমান হাদির বিমানটি সিঙ্গাপুরে পৌঁছেছে, তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, সবাই তার জন্য দোয়া করবেন। একজন ওসমান হাদি পুরো বাংলাদেশ, ওসমান হাদির মাথায় গুলি লাগেনি, মানচিত্রের ঠিক হৃৎপিণ্ডে গুলি লেগেছে। বোঝেন, দেশপ্রেমের মূল পরীক্ষার সময় আজকে আমরা দেখছি রাজনৈতিক বিভাজন। আমরা এই মঞ্চে বিএনপিকে দেখতে চাই। আমার প্রিয় দলটিকে বলবো, জনগণের পক্ষে আসেন। আগামী দিনে জনগণ ঠিক করবে কে রাষ্ট্র ক্ষমতায় বসবে, দিল্লি নয়। যদি দিল্লির মাধ্যমে কেউ ক্ষমতায় আসতেই চান, তাদেরকে আমরা চাইবো না। আমরা যে দলই করি না কেন, রাষ্ট্রের উপরে, দেশের উপরে, জনগণের উপরে কোনো রাজনৈতিক দলকে আমরা গুরুত্ব দেব না, কারণ এই পকেটে টাকা ঢুকাবার জন্য দলকে ভালোবাসি না। যারা পকেটের জন্য করেন, পদবীর জন্য করেন, আমার দল ক্ষমতা আসলে ওই পদ পাবো, টাকা বানাবো, বউ বাচ্চাকে আমেরিকা, লন্ডন, কানাডায় পড়াশোনা করাবো, তাদের ফেসবুক পোস্ট আর আমাদের পোস্ট আলাদা হবে। কারণ হাদিরা ওই মাওলানা ভাসানীর মতো দরিদ্র জীবনযাপন করেছে, শেখ মুজিবের মতো আরাম আয়েসে চুরুট টানেননি। তো সে হাদিদেরই ভাই আমরা। আমাদের মৃত্যু ভয় আছে, পরিবার আছে, কিন্তু দেশের জন্য হাসতে হাসতে জীবন দেওয়ার সাহসটুকু আমাদের আছে। আনিস আলমগীরকে নিয়ে যারা অনেক কথা বলছেন, জুলকার নাইন কথা বলছেন, মঞ্জুরুল আলম পান্না কথা বলছেন, অনেক কথা বলছেন। আচ্ছা, 16টা বছর আপনারা তো আমাদের নিয়ে কথা বলেননি। আমরা পালিয়েছিলাম, এক বাসায় দুদিন থাকতে পারিনি, দেশ ছেড়েছি, কত কিছু হয়েছে। কত সাংবাদিক, কনক সরোয়ারের বোনকে যে নেওয়া হলো কোন অপরাধে? ইলিয়াসের পরিবারের পুলিশ চাকরি করা লোকদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো কোন অপরাধে? মাহমুদুর রহমানকে রক্তাক্ত করা হলো কোন অপরাধে? সংগ্রামের আবুল আসাদকে নেককার জন্য হামলা করা হলো কোন অপরাধে? আনিস আলমগীর কথা বলেছিলেন, পান্না আপনি বলেছিলেন, তারা সাংবাদিক ছিল না? আপনারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ গোষ্ঠীর সাংবাদিকদের জন্য কথা বলবেন। এই আমলে 16 বছরের একটা ফ্যাসিজম ধ্বংসের পর আবার আওয়ামী লীগ ন্যারেটিভ বাস্তবায়ন করবেন? আবার দেখছি বিএনপির অনেকে আনিস আলমগীরের পক্ষে কথা বলছেন, তুষারের পক্ষে কথা বলছেন। লজ্জা লাগে। 16টা বছরে বিএনপি কি শিখলো? শুধু রাষ্ট্র ক্ষমতায় বসার জন্য এপার ওপারকে ম্যানেজ করাই শিখলেন। জনগণকে কি প্রতিশ্রুতি দিলেন 16টা বছর? বেগম জিয়া 72-এর সংবিধান ছুঁড়ে ফেলবেন, আর সেটাকে এখন বিএনপি আঁকড়ে ধরার জন্য চুপ্পুকে ধরে রেখে বসে আছে। তাহলে আমরা কাদের উপর আস্থা রাখবো বলেন? আমরা বেগম জিয়ার বক্তব্যের উপর আস্থা রাখবো, নাকি বর্তমান শিলং সালাউদ্দিনের উপর আস্থা রাখবো? প্রশ্ন চাই আপনাদের কাছ থেকে উত্তরগুলো। যারা আমরা বিএনপির জন্য ফাইট করেছে, আজকে আমরা বিএনপির বিরুদ্ধে বলছি, এরপর কি বোঝেন না যে বিএনপির পক্ষ থেকে কত মানুষ সরে যাচ্ছে? বলেন, এখন বট বাহিনী বলবেন? বলেন, পুরো বাংলাদেশ বট বাহিনী হয়ে যাচ্ছে আপনাদের কারণে। তাহলে কাদের নিয়ে দল চালাবেন? সব যদি বট বাহিনী হয়, তাহলে আপনাদের লোক কোথায়? একটু চিন্তা করেন। বাংলাদেশের যারা কালচারাল ফ্যাসিজম তৈরি করতে চায়,
আওয়ামী লীগের নতুন আদলে বাংলাদেশ স্টাবলিশ করতে চায়, তাদের বিরুদ্ধে অল আউট গেম শুরু হবে এখন আমাদের। আর কাউকে ছাড় দেব না। হাদির গুলির পর প্রমাণ হয়েছে আসলে আর ছাড় দেওয়া যাবে না। করুণা করার সময় শেষ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও সন্ত্রাসী ছিল, ক্ষমতা হারিয়েও সন্ত্রাসী হয়েছে। এর বাইরে আর কোনো মন্তব্য করার সুযোগ নেই। যারাই তাদের পক্ষে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আবারও শুরু হবে ইনশাআল্লাহ। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।